এগ্রিকালচার সেক্টরের আমাদের প্রতিবন্ধকতাগুলো কি বা আমরা কি কি প্রবলেম ফেস করি, যার কারণে হচ্ছে এগ্রিকালচার সেক্টরে যতটা ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল আমাদের জিডিপিতে বা জিএনপিতে, আমাদের ন্যাশনাল ইনকামে, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে যতটা কন্ট্রিবিউট করার কথা ছিল ততটা কন্ট্রিবিউট তারা করতে পারছে না। এখানে কিছু কারণ দেওয়া আছে। নাম্বার 1 কি, ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ভেগারিস অফ নেচার এন্ড ইট ইজ ভেরি রিস্কি। এখানে বোঝানো হচ্ছে ক্লাইমেটের উপর, ঠিক আছে। এনভায়রনমেন্ট, যেমন বাংলাদেশ হচ্ছে আপনার নাতিশীতোষ্ণ একটা জলবায়ুর দেশ এবং এটা একটা উপকূলীয় দেশ। উপকূলীয় দেশ হচ্ছে আপনার সাগরের পাড়ে যে দেশগুলো অবস্থিত, বঙ্গোপসাগরের পাড়ে তো বাংলাদেশ অবস্থিত। তা এই উপকূলীয় দেশগুলো তো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই দেখা যায়। আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, বর্তমানে এই মুহূর্তে সিলেটে বন্যা চলতেছে, রাইট? তো কোনো না কোনো জেলায় এরকম বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তারপর পাহাড়ি এলাকাগুলোতে বর্ষাকালে দেখবেন পাহাড় ধস হয়। তো এই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরটা আপনার একটু রিস্কি, একটু বিপজ্জনক একটা প্রফেশন, ঠিক আছে। আপনি ঠিকমতো চারা করবেন, কীটনাশক দিবেন, সার প্রয়োগ করার পরেও এরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার ফসল নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। তার মানে এই ন্যাচারাল ক্যালামিটিস, ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগ ওয়ান কাইন্ড অফ রিস্কি বিষয় আমাদের এগ্রিকালচারাল সেক্টরের জন্য, ফার্মারদের জন্য। আচ্ছা, নাম্বার 2 কি, এভেইলেবিলিটি অফ কাল্টিভেবল ল্যান্ড ইজ ডিক্রিজিং। কাল্টিভেবল ল্যান্ড হচ্ছে আবাদযোগ্য জমি, মানে যে জমিগুলোতে হচ্ছে আপনার ফসল চাষ করা হয়, ধান বলেন, আখ বলেন, ঠিক আছে। ফসল চাষ করার জন্য এই আবাদযোগ্য জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে না? আপনি দেখেন প্রত্যেকটা জেলায় এখন, এই যে ঢাকার বাইরেও আপনি কেরানীগঞ্জের যে এলাকাগুলো, ঠিক আছে, একদম মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, তারপর আপনার গাজীপুরের সাইড, একদম ঢাকার পাশাপাশি জেলাগুলোতে আপনার প্রচুর পরিমাণে কলকারখানা বা ইন্ডাস্ট্রি স্থাপিত হচ্ছে, যার কারণে হচ্ছে এই কলকারখানা বা ইন্ডাস্ট্রির বর্জ্য পদার্থগুলো কিন্তু আপনার এনভায়রনমেন্টে পড়তেছে, তারা নদীতে ফেলতেছে এবং নদীর পানিতে ফেলা মানে কিন্তু আপনার পানি দূষিত হয়ে যাওয়া বা কন্টামিনেট হয়ে যাওয়া, বিভিন্ন জলজ উদ্ভিদ মারা যাওয়া, ঠিক আছে। তো এই আবাদযোগ্য জমির পরিমাণ কমতেছে, তারপর আপনার কলকারখানার পরিমাণ যে বাড়তেছে, এতে করে এগ্রিকালচারাল সেক্টরের আপনার জমির যে উর্বরতা সেটা কমতেছে এবং ফসলের উৎপাদনশীলতা যতটা হওয়ার কথা ছিল ততটা প্রোডাক্টিভিটি বাড়তেছে না। নাম্বার 3 কি, পভার্টি অ্যামং দ্য পপুলেশন, মানে এগ্রিকালচার সেক্টরে যারা কাজ করে, ঠিক আছে, তারা দেখবেন বেশিরভাগই নিম্ন মধ্যম আয়ের না, এখন নিম্ন আয়ের মানুষ, দারিদ্র্য সীমার নিচে যারা বাস করে। মানে দারিদ্র্য সীমার নিচে যারা বাস করে তারা কারা? যারা মৌলিক যে 5টা অধিকার আমাদের, কি কি? এই যে মৌলিক 5টা অধিকার, এই মৌলিক 5টা অধিকার তারা হচ্ছে তাদের লাইফে এফোর্ড করার মতো এনাফ ক্যাপাবিলিটি বা ইকোনমিক ক্যাপাসিটি তাদের নাই। এদেরকে বলা হয় এরা হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বাস করে। তো এগ্রিকালচারাল সেক্টরের সাথে মানে এই প্রফেশনের সাথে যারা জড়িত বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে বাস করে, নিম্ন আয়ের মানুষ। স্বাভাবিক, তাদের হচ্ছে মৌলিক 5টা অধিকারই এফোর্ড করার ক্যাপাবিলিটি নেই। কিভাবে তারা তাদের জমিতে ভালো সার ইউজ করবে? খুব স্বাভাবিক না? কিভাবে তারা তাদের জমিতে ভালো কীটনাশক ইউজ করবে? ভালো কোয়ালিটির বীজ তারা কোথা থেকে কিনবে? এরকম প্রশ্ন তো আসে। তারপর ল্যাক অফ রিকোয়ার্ড ক্যাপিটাল ফর এগ্রিকালচার অ্যাক্টিভিটিস, যেটা বলতেছিলাম, এই নিম্ন আয়ের দারিদ্র্য সীমার নিচে বসবাসরত জনগোষ্ঠীর আসলে ক্যাপিটাল নাই, মূলধনটা নাই, ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি নাই যে তারা তাদের জমিতে ভালো ফসল বীজ মানে বপন করবে এবং ভালো সেচ কাজ পরিচালনা করার জন্য কিন্তু অনেক ইনস্ট্রুমেন্ট লাগে। আপনার পাম্প দরকার হয়, এই পাম্প চালানোর জন্য ইলেকট্রিসিটির দরকার হয়, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ভালো বীজের দরকার হয়, তারপর বিভিন্ন প্রশিক্ষণ দরকার হয়, যেটা হচ্ছে প্রতি জেলায় দেখবেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন কৃষি অফিসার থাকে, সরকারি অফিসার, এরা হচ্ছে ফার্মারদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে, ঠিক আছে। তো এই যে দেওয়ার পরিমাণটা বা আপনার সরকার অনেক আসলে বাংলাদেশের এগ্রিকালচার সেক্টরে বাংলাদেশের সরকার অনেক ভর্তুকি দিয়ে থাকে, যেমন কম দামে হচ্ছে সার কিনতে পারে কৃষকরা, কিন্তু এখান থেকে আবার অনেক করাপশন হয়। কম দামে সার বাজারে পাওয়ার কারণে অনেকে বেশি সার কিনে সেটা আবার পাচার করে দেয়, ওই কৃত্রিম সংকট থেকেই যায়, ঠিক আছে। মানে বেসিক করাপশনটা হচ্ছে আমাদের বাংলাদেশের এগ্রিকালচারাল সেক্টরে একটা বড় প্রবলেম। চলে গেল
অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি নাই, ঠিক আছে, যে টেকনোলজি ইউজ করে তারা তাদের ফসলের উৎপাদনশীলতা বা কোয়ালিটি বাড়াবে। আপনি উন্নত বিশ্বের কথা চিন্তা করেন, ঠিক আছে, উন্নত বিশ্বের দেশগুলো তারা হচ্ছে তাদের কাল্টিভেশনে খুব ভালো ভালো মেথডস তারা ইউজ করে, ভালো ভালো ইকুইপমেন্টস তারা ইউজ করতেছে, ঠিক আছে, যার কারণে তাদের প্রোডাক্টের কোয়ালিটিও ভালো হচ্ছে এবং কোয়ান্টিটিও ভালো হচ্ছে, যেটা আমাদের বাংলাদেশের ফার্মাররা অ্যাফোর্ড করতে না পারার কারণে এটা এগ্রিকালচারাল সেক্টরে একটা কনস্ট্রেন্ট হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 6 হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, আনসার্টেনটি অফ ফেয়ার প্রাইস। কৃষকরা আসলে ধরেন আমরা ঢাকা শহরে 1 কেজি আলু যদি 70 টাকা দিয়ে কিনি, সত্যিকার অর্থে যে কৃষক সে যে বিক্রি করলো, ঠিক আছে, প্রত্যন্ত একটা অঞ্চলের কৃষক থেকে তো কিনে এনে তারপর যে পাইকারি বিক্রেতা যারা তারা হচ্ছে খুচরা ভাবে বিক্রি করে, তাই না? ওনাকে যে কি 70 টাকা দেওয়া হয়, 20 টাকা পায়, উনি মনে 10 টাকাও পায়, ঠিক আছে, ওখান থেকে হাত বদল হতে হতে ওটার প্রাইস দিয়ে দাঁড়ায় 70 টাকা, কিন্তু মূল যে কৃষক সে কিন্তু এত টাকা পাচ্ছে না, তার মানে তাকে ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না। আপনি চিন্তা করেন, আপনি একটা বিজনেস যদি শুরু করেন, ওই বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিস অবশ্যই আপনি প্রফিটের জন্য বিজনেস করবেন, রাইট? তো আপনি যদি ন্যায্য মূল্যটা না পান, আপনার তো আসলে কোনো ধরনের মোটিভেশন কাজ করবে না ওই বিজনেসটা ভালো করার জন্য। তো কৃষকদের এটা একটা প্রবলেম, মানে কৃষকদের প্রবলেম না, আমাদের প্রবলেম, ঠিক আছে, যে আমরা আসলে এই ধরনের মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের দৌরাত্ম আমরা থামাতে পারতেছি না, যার কারণে কৃষকরা ন্যায্য মূল্যে আপনার ওই প্রোডাক্টটা বিক্রি করতে পারতেছে না। কিন্তু আমরা যারা ভোক্তা আছি, ওই পণ্যগুলোর ভোক্তা তো আমরা কনজিউমার, আমরা কিন্তু অনেক চড়া মূল্যে মানে বাজার থেকে সেটা কিনতেছি, কিন্তু মাঝের যে লাভের লভ্যাংশটা বেশিরভাগই নিয়ে যাচ্ছে মধ্যস্বত্বভোগী যারা তারা। তারপর হচ্ছে র্যাপিডলি পেরিশবল হচ্ছে পচনশীল এগ্রিকালচারাল প্রোডাক্ট বা শাকসবজি, এগুলো হচ্ছে পচনশীল হওয়ার কারণে অনেক দিন এগুলো স্টোরেজ করে রেখে যে আপনার পরে বিক্রি করা যাবে এরকম পসিবিলিটি খুব কম। যেমন আপনি চিন্তা করেন চাল কিংবা আপনার ধান, এগুলো হচ্ছে আপনার পচনশীল না, আপনার বস্তা চাল আপনি গুদামজাত করে রাখতে পারবেন, কিন্তু শাকসবজি টাইপ যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনি মানে ভালো ধরনের স্টোরেজ মানে ফ্রিজিং স্টোরেজ ছাড়া কিন্তু আপনি সেটা স্টোর করে রাখতে পারবেন, খুব পেরিশেবল। ইভেন অনেক মানে প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা এখন তো কারণ বাজার আমরা শিফট করতেছে অন্য কোথাও, কারণ বাজার কোথায় শিফট করতেছে, সাভারে চলে যাচ্ছে, অত দূরে। আচ্ছা, যাই হোক, আমি যখন এই যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তো আমি তো কারণ বাজার হয়ে যেতাম, আমি দেখতাম অনেক ভোরে, ঠিক আছে, আপনার একদম ট্রাক বোঝাই করে শাকসবজি আসতেছে কারণ বাজারে, ঠিক আছে, তো অনেক পণ্য পচে যেত, পচে যাওয়ার কারণে কিন্তু লস না, ওটা তো আর বিক্রয়যোগ্য না, কিন্তু ওটা আনার জন্য তো একটা কস্ট হয়েছে, ঠিক আছে। তো এটা একটা প্রবলেম। লিমিটেড নলেজ অফ কমন পিপল অ্যাবাউট দ্য নিউট্রিশনাল ভ্যালু অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট। আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা শিক্ষিত তাদের কথা বাদ দিলাম, সবাই তো আর আপনার ওরকম শিক্ষার সুযোগ পায় না, ঠিক আছে, মোটামুটি শিক্ষিত যারা তাদের মধ্যেও আসলে এগ্রিকালচারাল প্রোডাক্টের মানুষের দেহের যে নিউট্রিশনাল ভ্যালু কতটা, পুষ্টির ভ্যালু কতটা, সেটা তারা এই কমন নলেজটা তাদের নাই, ঠিক আছে। যাই হোক, এগুলো হচ্ছে মোটা দাগে হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরের প্রবলেমগুলো, কনস্ট্যান্ট হিসাবে আসে, আপনাদের এক্সামে আসতে পারে যে পয়েন্ট আউট সাম অফ দ্য কনস্ট্যান্টস অফ এগ্রিকালচারাল সেক্টর অফ বাংলাদেশ। আপনারা এরকম কিছু পয়েন্ট দিয়ে এক্সপ্লেন করবেন, পারবেন না? পারবেন তো? কনস্ট্যান্ট থাকতে পারে, প্রবলেমস থাকতে পারে, ঠিক আছে, যে রাইট ডাউন সাম অফ দ্য প্রবলেমস অফ এগ্রিকালচারাল সেক্টর ইন বাংলাদেশ। কথা কি বুঝতে পারছেন? আওয়াজ দিয়ে কি হচ্ছে আপনাদের বলুন, সবার কি ঈদের পরে আসে কি আর ভালো লাগতেছে না ক্লাস করতে? ভালো লাগতেছে? আপনাদের ঈদের আগে যে একটা স্পৃহা ছিল ওটা এখন আর নাই। আমি ক্লাসে আমি তো বুঝি বাড়ি থেকে এসে মন খারাপ না, কাছে হয় এরকম, যাদের বাবা মা দেশের বাড়িতে থাকেন তাদেরকে ছেড়ে এই 10 দিনের তো অনেক লম্বা একটা ছুটি না, তাদেরকে ছেড়ে বাসায় ঢাকাতে এসে আর পড়াশোনা মন বসে স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, ইম্পর্টেন্স অফ এগ্রিকালচারাল সেক্টর। বাংলাদেশের ইকোনমিতে এগ্রিকালচারাল সেক্টরে কিছু ইম্পর্টেন্ট বিষয় এখানে তুলে ধরা হয়েছে। নাম্বার 1 কি?
সাপ্লাই অফ ফুড, ডিমান্ড এন্ড সাপ্লাই বোঝেন কি একটু বুঝান তো? ডিমান্ড হচ্ছে কনজিউমাররা কি পরিমাণ পারচেজ করতে পারে, বাই করতে পারে। ডিমান্ড হচ্ছে কি পরিমাণ সাপ্লাই আছে। ডিমান্ড হচ্ছে কনজিউমাররা কি পরিমাণ বাই করতে পারবে, কিনতে পারবে, পারচেজ করতে পারবে। তাদের কি পরিমাণ সামর্থ্য আছে, সামর্থ্য, এটাই জানতে চাচ্ছিলাম। সামর্থ্য বলতে এখানে ইকোনমিক ক্যাপাবিলিটি, ঠিক আছে? এই মোবাইলের ডিমান্ড আমার তখনই ক্রিয়েট হবে যখন এই মোবাইলটা কেনার মতো এনাফ ইকোনমিক রিসোর্স আমার থাকবে এবং উইলিংনেস আমার থাকবে টু বাই দিস প্রোডাক্ট। তখনই আমি বলতে পারবো এই মোবাইলের ডিমান্ড আমার আছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এগ্রিকালচারাল সেক্টর কি করে? ফুড, আমরা যে খাবার খাই, ওয়ান কাইন্ড অফ মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট টু সার্ভাইভ। তাহলে এই ফুডের সাপ্লাই আসে এগ্রিকালচারাল সেক্টর থেকে। আমরা যাই খাই সব তো মাটিতে উৎপন্ন হয়, তাই না? ফার্মাররাই উৎপাদন করে। তারপরটা কি? ইন্ডাস্ট্রি গুলোর জন্য বিভিন্ন র ম্যাটেরিয়ালস এর সাপ্লাই দেওয়া, যেমন বিভিন্ন প্রসেসড ফুড আপনারা খান না? প্রসেসড ফুড কি? যেমন যে চিপস, বিস্কিট, ঠিক আছে? তারপর আপনার বিভিন্ন ফাস্ট ফুড আইটেম, এগুলো তো প্রসেসড ফুড। আপনারা যে সুপার শপগুলোতে যে প্রোডাক্টগুলো দেখেন সবই তো প্রসেসড ফুড। তাহলে এই প্রসেসড ফুডগুলো মেক করে কারা? ইন্ডাস্ট্রিগুলো, শিল্প কারখানাগুলো। তারা মেক করে হচ্ছে র ম্যাটেরিয়ালস কালেক্ট করে। র ম্যাটেরিয়ালস কালেক্ট করে সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রসেসিং এর মাধ্যমে, লেবেলিং এর মাধ্যমে, প্যাকেজিং এর মাধ্যমে, সব বিভিন্ন ধরনের টেক্সচার, স্বাদ অ্যাড করার মাধ্যমে সেটা তারা আমাদের হাতে তুলে দেয়। তাহলে এই র ম্যাটেরিয়ালস গুলো ইন্ডাস্ট্রিগুলোকে প্রোভাইড করে কে? এগ্রিকালচারাল সেক্টর বা ফার্মাররা, তাই না? নাম্বার 3 হচ্ছে সাপ্লাই অফ ক্লোথস। আমরা তো যে জামা কাপড় আমরা পরি সেটা তো তুলা থেকে সৃষ্টি হয়। তুলাও কিন্তু এগ্রিকালচারাল ফুড। তুলা হচ্ছে এক ধরনের গাছ থেকে হচ্ছে তুলা হয়, সেটাকে প্রসেসিং এর মাধ্যমে জামা কাপড় বা ক্লোদিং, যেটা হচ্ছে আমাদের পোশাকের যে চাহিদা সেটা মিট আপ করে। ওকে, তারপরটা হচ্ছে ইনক্রিজ দ্য টেন্ডেন্সি টু এস্টাবলিশিং এগ্রিকালচার রিলেটেড ইন্ডাস্ট্রিজ। এগ্রিকালচারের সাথে রিলেটেড এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোকে এস্টাবলিশ করার জন্য এগ্রিকালচারাল সেক্টরের একটা ভূমিকা আছে। তারপর সাপ্লাই অফ ইনপুটস ফর হাউস মেকিং। এখানে হাউস মেকিং বলতে বোঝানো হচ্ছে আমাদের ডে টু ডে বেসিসে আমাদের বাসায় যে ধরনের প্রোডাক্ট আমরা ব্যবহার করি, যেমন ভাত রান্না করি আমরা, ঠিক আছে? আমরা রুটি খাই, নিত্য প্রয়োজনীয় যে ব্যবহার্য বিষয়গুলো সেগুলো হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরের কল্যাণে তো আমরা পাচ্ছি, তাই না? এস্টাবলিশমেন্ট অফ মেডিসিন ইন্ডাস্ট্রি। বিভিন্ন ধরনের ঔষধি গাছের নাম তো আপনারা শোনেন। তো এই ঔষধি গাছগুলো থেকেও হচ্ছে আপনার মেডিসিন ইন্ডাস্ট্রিগুলো র ম্যাটেরিয়ালস কালেক্ট করে। র ম্যাটেরিয়ালস কালেক্ট করে ওগুলো বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের কেমিক্যালস ইউজ করার মাধ্যমে সেটা তার ওষুধে পরিণত করে এবং ওষুধ আমরা খাই, সেটার মাধ্যমে আমাদের ডিজিজ ভালো হয়। তাহলে ঔষধি গাছগুলো সেটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরের একটা আপনার কি বলে পণ্য, এবং এই ঔষধি গাছের মাধ্যমে হচ্ছে আপনার মেডিসিন ইন্ডাস্ট্রিগুলো তাদের র ম্যাটেরিয়ালস কালেক্ট করে থাকে। মেইন সোর্স অফ ন্যাশনাল প্রোডাকশন। দেশের জাতীয় উৎপাদনের একদম প্রধান সোর্সটাই তো এগ্রিকালচারাল সেক্টর, ঠিক আছে? হেল্পিং দ্য আর্নিং অফ ফরেন এক্সচেঞ্জ। এগ্রিকালচারাল সেক্টরের প্রোডাক্টগুলো বাংলাদেশের মানুষের চাহিদা ফুলফিল করার পরও কিছু প্রোডাক্ট হচ্ছে আমরা দেশের বাইরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি, ঠিক আছে? ওই বৈদেশিক মুদ্রা আবার আমরা আমাদের প্রয়োজনীয় কোনো প্রোডাক্ট আমদানি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যার মাধ্যমে আমাদের দেশের ইকোনমিতে একটা ডেভেলপমেন্ট হয়। তারপর ইনক্রিজ দ্য পাবলিক রেভিনিউ। দেশের সরকারের রাজস্ব, দেশের মানুষের দেশ সরকারের রাজস্ব বৃদ্ধি এবং এট দ্য সেম টাইম মানুষের রাজস্ব বৃদ্ধি করতে এগ্রিকালচারাল সেক্টরের ভূমিকা আছে। তারপর ক্রিয়েশন অফ মার্কেটস ফর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, র্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্ট। দিস আর দ্য ইম্পর্টেন্ট সাইটস এরিয়াস অফ এগ্রিকালচারাল সেক্টর অফ বাংলাদেশ। যদি আসে এক্সামে পারবেন আশা করি। আচ্ছা, যাই হোক, এটা তো ইজি, এখনো সেভ হচ্ছে না। আচ্ছা, সবাই কি নেট চালু রাখছে না? আমি তো ডাটা দিয়ে চালাচ্ছি। আচ্ছা, এটা একটু পজ করেন তো, আমি আবার একটা নিউজ পাচ্ছি। পজ করে
কৃষকরা বর্তমানে যেসব প্রোডাকশন মেথড ইউজ করে তারা হচ্ছে ফসল উৎপাদন করতেছে, সেগুলো সবই গতানুগতিক আগে, ঠিক আছে। বর্তমান তো অনেক সায়েন্টিফিক মেথড আছে, ঠিক আছে, অনেক সায়েন্টিফিক মেথড ইউজ করার মাধ্যমে, ভালো টেকনোলজি ইউজ করার মাধ্যমে হচ্ছে প্রোডাকশনের আপনার ইফেক্টিভনেস বা এফিসিয়েন্সি আসতেছে। বর্তমানে বাংলাদেশের কৃষকরা সবার কাছে আসলে এই ধরনের ভালো ইকুইপমেন্ট বা সায়েন্টিফিক মেথড ইউজ করার মতো ভালো প্রশিক্ষণ আসলে নাই, ঠিক আছে, বা ইকুইপমেন্টসও নাই। তো এর কারণ হচ্ছে যতটুকু প্রোডাকশন আসলে বাংলাদেশের জমিতে বাংলাদেশের জমির উর্বরতা হিসাব করে যতটা প্রোডাক্ট আমরা কি বলে এগ্রিকালচারাল ফুডস বা আমরা উৎপন্ন করতে পারতাম, এই ধরনের আনডেভেলপড প্রোডাকশন মেথড ইউজ করার কারণে আসলে আমরা পারতেছি না। নাম্বার 2 কি লো প্রোডাক্টিভিটি। খুব স্বাভাবিক, আপনি যখন প্রোডাকশন মেথড আনডেভেলপড প্রোডাকশন মেথড ইউজ করবেন আপনার প্রোডাক্টিভিটি রেট কম হবে, ঠিক আছে। একই সময়ে হচ্ছে কোনো উন্নত দেশ ভালো ডেভেলপড প্রোডাকশন মেথড ইউজ করে যতটুকু প্রোডাক্টিভিটি করতে পারবে আমরা তার হাফও করতে পারতেছি না, ঠিক আছে। নাম্বার 3 পিছনে কি হয়েছে, কি আশা ছিল আপনি আপনাদের না গরম লাগে পিছনে গেলে, সামনে আসলে নাকি শীত লাগে, আবার শীতও লাগতেছে। আপনাদের মন তো আকাশের মেঘের চেয়েও অনেক তাড়াতাড়ি খেয়ে কাল্টিভেশন ফর লিভিং, কথা না, কাল্টিভেশন ফর লিভিং। বেশিরভাগ ফার্মার যারা হচ্ছে এগ্রিকালচারাল মানে এই কৃষিকে হচ্ছে নিজের প্রফেশন হিসেবে নিয়েছে, তারা বেসিক্যালি জীবিকা নির্বাহের জন্য হচ্ছে এই কাজটা করে থাকে। মানে যেখানে ডেভেলপ ফার্মিং থাকে না, এবং দেখা যাচ্ছে যেখানে ডেভেলপ খুব বেশি মানে হাই প্রোডাক্টিভ ফার্মিং হয় সব দেশে, এবং দেখা যাচ্ছে প্রোডাক্টিভিটি বাড়লে কর্পোরেট ফার্মিং চলে আসে, ফার্মারদের কোনো ই থাকে না। কর্পোরেট ফার্মিং, হ্যাঁ হ্যাঁ, তখন একটা এফিসিয়েন্সি প্রবলেম চলে আসে না, যে একজন হচ্ছে অনেক বেশি ক্ষমতা হয়, বেশি অর্থের কামার কিছুই পাচ্ছে না, চলে আসে না। আসলে এটা ডিপেন্ড করে ওই দেশের সিস্টেমের উপর, ঠিক আছে, ওই দেশের গভর্নমেন্টের উপর, ওই দেশের গভর্নমেন্ট ফার্মারদের কতটুকু সুবিধা দিচ্ছে। আচ্ছা তারপর দেখেন ক্লাস শেষে যারা কথা বলবেন ক্লাস শেষে ক্লাসে কি শিখছেন তার উপরে ছোট একটা ব্রিফ প্রেজেন্টেশন দিবেন। কথা কি বুঝছেন? যে কথা যাকে আমি কথা বলতে দেখব, আপনি কথা বলেও যদি খুব ভালোভাবে আমার ক্লাসটা আমাকে বুঝিয়ে দিতে পারেন, আপনি নেক্সট টাইম সারাদিন কথা বলবেন, আমি কিচ্ছু বলবো না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু যদি না বলতে পারেন বলেন, তারপর কি হবে? আপনি আমার কথা ভালো মতো শুনেও যদি কথা কন্টিনিউ করে ওনাদের সাথে কথা কন্টিনিউ করে যদি ক্লাস বুঝতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমি যা বলতেছি সেটা শেখানো, দ্যাটস ইট। তো যাই হোক, তারপর হচ্ছে সাবডিভিশন এন্ড ফ্র্যাগমেন্টেশন অফ হোল্ডিংস। এখানে বিষয়টা হচ্ছে বেশিরভাগ যে কৃষি জমিগুলো আসলে কাল্টিভেশনের জন্য ইউজ হয়, প্রত্যেকটারই বিভিন্ন ভাগ থাকে এবং এক একটা হচ্ছে আপনার এক একজন মালিক থাকে। এখানে দেয়া আছে, দেখেন কোথায় যাবে, ডিফেক্টিভ ওনারশিপ অফ ল্যান্ড নিয়ে দেখবেন যে অনেক জমি জমা নিয়ে অনেক মামলা মোকদ্দমা চলে, ঠিক আছে। আপনি আপনার জমি বলতেছেন কিন্তু কেউ দাবি করতেছে এটা তার জমি, তার সাথে আপনার ঝামেলা। তো আপনি আপনার জমিতে যে ফসল উৎপন্ন করতে চেয়েছিলেন সেটা পারলেন না, সেই ফসল উৎপন্ন করতে দিবে না। এই ধরনের বিভিন্ন ইস্যু কিন্তু জমি জমা নিয়ে হয়, ঠিক আছে। তো এই যে ডিফেক্টিভ ওনারশিপ অফ ল্যান্ড, এটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরে যতটুকু প্রোডাক্টিভিটি হওয়ার কথা ছিল সেটা হতে দিচ্ছে না। তারপর হাই ডিপেন্ডেন্স অন রেইনফল, খুব স্বাভাবিক। বাংলাদেশের যেহেতু নাতিশীতোষ্ণ দেশ, মৌসুমী জলবায়ু এখানে একটা প্রভাব আছে এগ্রিকালচারাল সেক্টরে। বৃষ্টি না হলে দেখবেন ফসলের হচ্ছে আপনার হয় না, কি বলতে হবে, ফসলের যতটুকু হওয়ার কথা মনে আছে। বৃষ্টি না হলে কি হয় বলেন তো? খরার কারণে কিন্তু বীজগুলো আপনার বপিত হয় না, ঠিক আছে। বীজগুলো হচ্ছে যে পরিমাণ হওয়ার কথা, ফসল দেওয়ার কথা সেটা দিতে পারে না, ঠিক আছে। তো এই যে হাই ডিপেন্ডেন্স অন রেইনফল, অনেক দেশ দেখবেন যে দুবাইয়ের কথা আপনারা মনে হয় জানেন, তারা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল রেইনফল, আর্টিফিশিয়াল ইসের মাধ্যমে হচ্ছে আপনার বৃষ্টির ব্যবস্থা করে, ঠিক আছে। তাহলে এই বিভিন্ন দেশ, দুবাই তো মরুভূমির দেশ, ঠিক আছে, ওখানে তো আপনার
আপনার বৃষ্টি হওয়ার চান্সেস খুব কম, কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। তা সত্ত্বেও কিছু কিছু বছর দেখবেন যে বৃষ্টির পরিমাণ গত কিছু বছরের তুলনায় কম। ওই বছরগুলোর স্ট্যাটিস্টিক্স আপনি হিসাব করে দেখবেন, ওই বছরগুলোতে ফসলের উৎপাদনও কম হয়। এই যে হাই ডিপেন্ডেন্স অন রেইনফল, এটা ওয়ান কাইন্ড অফ প্রতিবন্ধকতা, ঠিক আছে? কারণ কি আমরা সেচ যখন রেইনফল কম হবে, বৃষ্টিপাত যখন কম হবে, তখন কিন্তু সেচ কাজে প্রচুর পরিমাণ পানি আমাকে ইউজ করতে হবে। প্রচুর পরিমাণ বিদ্যুৎ আমাকে কৃষকদেরকে সাপ্লাই দিতে হবে। মানে পানির যে পাম্প, সেই পাম্প কেনার মতো ফিনান্সিয়াল হেল্প আমার তাদেরকে করতে হবে, যেটা আসলে সবসময় করা হয় না। তারপর হচ্ছে অ্যাবসেন্টি ওনার্স অফ ল্যান্ড, মানে জমির যে মালিক, সত্যিকারের মালিক, তাদের অনেক অ্যাবসেন্টি থাকে। আমার অ্যাবসেন্টি থাকে মানে তারা হচ্ছে অনুপস্থিত থাকে। তাদের ভয়ে বিভিন্ন বর্গা চাষি আছে না, নাম তো শুনেছেন, বিভিন্ন আবার মানুষ আবার লিজ দিয়ে হচ্ছে ফসল উৎপন্ন করে থাকে। এই সমস্ত কারণে আসলে এগ্রিকালচার সেক্টরে যতটুকু আপনার ফসল উৎপন্ন হওয়ার মতো ততটুকু হচ্ছে না। এবং লাস্টে দেখেন পুয়ার, আনহেলদি এন্ড ইলিটারেট পেজেন্টস। পেজেন্টস কথার অর্থ হচ্ছে আপনার চাষি, ঠিক আছে? বেশিরভাগ চাষিরাই হচ্ছে আপনার গরিব, ঠিক আছে? গরিব হওয়ার কারণে তাদের মৌলিক অধিকারটা ফুলফিল না হওয়ার কারণে তারা আনহেলদি থাকে, এবং আনহেলদি থাকার কারণে হচ্ছে আপনার যতটুকু শ্রম তারা দিতে পারতো ততটুকু শ্রম তারা দিতে পারে না। এবং এটার আরেকটা হচ্ছে তারা ইলিটারেট বেশি, তাদের মধ্যে অশিক্ষার হারটা বা সাক্ষরতার হার সবচেয়ে কম। তো যার কারণে তারা তাদের সঠিক রাইটস বা অধিকারগুলো বুঝে নিতে পারে না। So these are the some features of agriculture in Bangladesh. এখানে কিছু causes দেয়া আছে, the causes of backwardness of agriculture in Bangladesh. বাংলাদেশের এগ্রিকালচার সেক্টরটা কেন ব্যাকওয়ার্ড রয়ে গেছে, কেন পিছনে পড়ে গেছে, তার কিছু causes দেয়া আছে। প্রথমে আগের মতো ওল্ড মেথড অফ কাল্টিভেশনে নতুন বা ডেভেলপড মেথড ইউজ না করা, ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড, প্রবলেম অফ ক্রেডিট। এখানে প্রবলেম অফ ক্রেডিট কথা হচ্ছে কৃষকদের দেখবেন সরকার প্রতি বছরই কম সুদে দিয়ে থাকে, কি বলে ঋণ দিয়ে থাকে, ঠিক আছে? এই কম সুদে ঋণ দেওয়ার কারণে কিন্তু এটা কৃষকদের অনেক হেল্প হয়, কিন্তু সবসময় কিন্তু কৃষকরা ঋণ পায় না। মানে যে পরিমাণ টাকা বরাদ্দ হয় তা অনেক অপ্রতুল। কৃষকের সংখ্যা অনেক বেশি, কিন্তু ঋণের পরিমাণ কম, যদিও এটা কম সুদে দেওয়া হয়, ঠিক আছে? আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড ওনারশিপ, তারপর ল্যাক অফ গুডস, সিডস এন্ড ম্যানিউর। ম্যানিউর কথার অর্থ হচ্ছে গোবর হচ্ছে ওয়ান কাইন্ড অফ জৈব সার, তাই না? ওয়ান কাইন্ড অফ জৈব সার। এই যে ল্যাক অফ আপনার ভালো সিডস, ভালো বীজ, তারপর গোবর, বিভিন্ন ধরনের গুডস, এই ধরনের সাপ্লাইও কম পায় আসলে কৃষকরা, ঠিক আছে? ল্যাক অফ ইরিগেশন ফ্যাসিলিটি, যেটা আমি বললাম, সেচ কাজের জন্য যে ফ্যাসিলিটি দরকার ওটার একটা কমতি থেকে যায়। ন্যাচারাল ক্যালামিটিস, যেটা বললাম, প্রাকৃতিক দুর্যোগ, বন্যার কারণে হাজার হাজার মেট্রিক টন ধান দেখবেন যে নষ্ট হয়ে যায় প্রতি বছর। তারপর দেখবেন অনেকে ওই যে মাছের যে চাষ কি হয় না, মাছের ঘের, মাছ চাষ করে, এই মাছের ঘের বন্যায় সব চলে যায়। ডিক্রিজ ইন দ্য ফার্টিলিটি অফ ল্যান্ড। সর্বোপরি এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের জমির উর্বরতা 50 বছর আগে যেমন ছিল, এখন যদি আপনি হিসাব করেন বা আপনি যদি ওটা মেজার করেন, অনেকটা কমে গেছে। কারণটা কি? জমির উর্বরতা কমছে কেন? রাসায়নিক সার ব্যবহার করা হয় বেশি জৈব সারের তুলনায়। আরো কি কারণ হতে পারে বলতে পারবেন? একই জমিতে বারবার একই ফসল ফলানো,